তাহলে এই সেটটা দেখে নিই। এটা হচ্ছে, এটা কি, এটা ডায়াগনোসিস কি? এটা হচ্ছে লাং অ্যাবসেস, ডেফিনেটলি একটা ক্যাভিটি আছে, তার সাথে ডেফিনেট এয়ার ফ্লুইড লেভেল। সো ডায়াগনোসিস ইজ ক্যাভিটারি লিজন উইথ এয়ার ফ্লুইড লেভেল ইন দ্য রাইট লাং। সো দিস ইজ অ্যাকচুয়ালি লাং অ্যাবসেস। তাহলে এটা হলো ইটোলজিক্যাল রিজন মেনশন টু ক্লিনিক্যাল ফিচার বেস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পুরো লাং অ্যাবসেস মোস্ট প্রবলি শর্ট নোট দেয়, লাং অ্যাবসেস শর্ট নোটের মধ্যে ডিসকাস করে নিই। সো লাং অ্যাবসেস মানে হচ্ছে, ধর ইট ক্যান বি অফ টু টাইপ। ধর এপিডেমিওলজি প্রিডমিনেন্টলি মিডল এজেড মেলদের এফেক্ট করে মোর দেন ফিমেল। তাহলে এটা এপিডেমিওলজি হয়ে গেল। তাহলে লাং অ্যাবসেস ক্যান বি অফ টু টাইপ, ইট ক্যান বি প্রাইমারি লাং অ্যাবসেস, ইট ক্যান বি সেকেন্ডারি লাং অ্যাবসেস। প্রাইমারি মানে প্রিডমিনেন্টলি ডিউ টু অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন মানে হচ্ছে ধর যাদের পুওর ডেন্টাল হাইজিন ক্রেভিসেস আছে, পুওর ডেন্টাল হাইজিন, তাদের ক্ষেত্রে অ্যাসপিরেশনের যাদের রিস্ক আছে সেক্ষেত্রে primary lung abscess হবে। So primary lung abscess is 85% of case and rest of the cases are secondary lung abscess. So definitely primary মানে যেখানেই প্রাইমারি বলছে সেখানেই হচ্ছে নো আন্ডারলাইং লাং প্যাথোলজি, কোনো আন্ডারলাইং লাং প্যাথোলজি নেই, বাট পেশেন্ট হ্যাজ রিস্ক অফ অ্যাসপিরেশন, ফর দ্যাট পেশেন্ট হ্যাজ ডেভেলপ lung abscess. আর সেকেন্ডারি মানে there is underlying lung disease but and on top of that patient has developed aspiration. তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে অ্যাসপিরেশন কাদের হবে? হু আর দ্য পেশেন্ট হ্যাজ রিস্ক, লাইক যাদের স্ট্রোক হয়েছে, সিভিএ পেশেন্ট, বা ধর যেসব পেশেন্টগুলো সিভিএ পেশেন্ট, তারপর যেসব পেশেন্টগুলো ধর অ্যালকোহল খায়, তারপর হচ্ছে পুওর ডেন্টাল হাইজিন, তারপরে ধর বালবার পলসি, অর ধর যাদের সিজার হয়েছে, এই ধরনের পেশেন্টগুলো যাদের অল্টার্ড মেন্টাল স্টেটাস আছে, এরকম হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে যে কোনো অল্টার্ড মেন্টাল স্টেটাসের কজ তুই লিখে দিতে পারবি, তার সাথে সিভিএ, বালবার পলসি মানে মেডুলারি পলসি, এগুলো থাকলে নিউরোমাসকুলার মাইস্থেনিয়া গ্রেভিস, এবং চিন্তাভাবনা করে অল দিস পেশেন্টস আর অ্যাট দ্য রিস্ক অফ অ্যাসপিরেশন। সো দিস ইজ 85% অফ কেসে ওয়ার্ডে আমরা এটাই মোস্ট কমনলি পাই, এবং এই ক্ষেত্রে অর্গানিজম হচ্ছে ওরাল অ্যানেরোবস, রাইট? তাহলে ওরাল অ্যানেরোবস আর দ্য প্রিডমিনেন্ট অর্গানিজম। সো অ্যানেরোবস হলে তার ট্রিটমেন্ট কী হবে? অ্যানেরোবস হলে তার ট্রিটমেন্ট হচ্ছে ক্লিন্ডামাইসিন। It has been seen metronidazole is not effective in this case because it has been seen that oral flora are not responding to metronidazole. In trials it has been seen that those are resistant, so clindamycin is effective. So high dose clindamycin have to be given. তাহলে প্রাইমারি লাং অ্যাবসেস কেন হয় আমরা জানলাম, ডিউ টু অ্যাসপিরেশন, অর্গানিজম কি ওরাল অ্যানেরোব, আর আমরা ট্রিটমেন্টও জানলাম আমরা ক্লিন্ডামাইসিন, রাইট? এবার সেকেন্ডারি লাং অ্যাবসেস কাদের হবে? Secondary lung abscess ধর it may be of two type again. It can be two type, it's like obstructive, it can be non-obstructive. Obstructive মানে যেখানে ধর ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন আছে, মানে ধর এটা একটা ব্রঙ্কাস, মানে ব্রঙ্কিওল, এখানে ধর অবস্ট্রাকশন আছে, এর ডিস্টাল পার্টে যে অ্যালভিওলাই আছে, এখানে যে সিক্রিশনগুলো জমছে ওগুলো ড্রেন হতে পারবে না। সো এনি অবস্ট্রাকটিভ প্যাথোলজি লাইক ইন্ট্রাব্রঙ্কিয়াল এনি গ্রোথ অর এনি টিউমার লিজন, এনি অবস্ট্রাকটিভ প্যাথোলজি ক্যান লিড টু সেকেন্ডারি লাং অ্যাবসেস। আর নন অবস্ট্রাকটিভ কজের মধ্যে কী হতে পারে? নন অবস্ট্রাকটিভ কজের মধ্যে যেমন ধর ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, লাইক ট্রাইকাসপিড রিগারজিটেশন থেকে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কমনলি লাংয়ে লজ করে গেল, বা ধর পেশেন্ট হ্যাজ ডায়াবেটিস মেলাইটাস অর এনি স্ট্রাকচারাল লাং ডিজিজ অর লেমেরে সিনড্রোম, LEMIERR, লেমেরেস সিনড্রোম কি? ইট ইজ সেপটিক থ্রম্বোফ্লেবাইটিস অফ jugular vein, so this can again extend and can lead to secondary lung abscess. তাহলে একদম ইজি। আর সেকেন্ডারি লাং অ্যাবসেস ট্রিটমেন্ট কী করবো? অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি, বিকজ দিস ইজ পলিমাইক্রোবিয়াল, ইউজুয়ালি রেজিস্ট্যান্ট অর্গানিজম হয়, তাহলে আমাকে কালচার সেন্সিটিভিটি দেখে আই হ্যাভ টু গিভ ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট ইজ একদম ইজি। 85% অফ কেসেস ইট ইজ প্রাইমারি লাং অ্যাবসেস অ্যান্ড ট্রিটমেন্ট ইজ ক্লিন্ডামাইসিন, বিকজ ওরাল ফ্লোরা অ্যান্ড ফোনা, অ্যাসপিরেশনের রিস্কগুলো মনে রাখতে হবে। আর সেকেন্ডারি লাং অ্যাবসেস ক্যান বি অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ হলে এনি টিউমার অর গ্রোথ, অর নন অবস্ট্রাকটিভ হলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বা ধর লেমেরেস সিনড্রোম, এগুলো
ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। এবার ধর ইফ পেশেন্ট ইজ নট রেসপন্ডিং টু সার্জারি, নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট অর লাং অ্যাবসেস ক্যাভিটি সাইজ ইজ মোর দ্যান 6 to 8 centimeter, and those are the indications for surgery, রাইট? তাহলে মনে রাখতে হবে মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্স না করলে অথবা ক্যাভিটি সাইজ যদি 6 to 8 সেন্টিমিটারের বেশি হয়, সাধারণত ওগুলো রেসপন্ড করে না, সেক্ষেত্রে আমার সার্জারি লাগতে পারে। সো দিস ইজ হোল অ্যাবাউট দ্য লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসের মধ্যে যেটা আমরা ডিসকাস করতে ভুলে গেলাম সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, যেটা লিখতেই হবে তোকে হচ্ছে টেন্ডার ক্লাবিং। আমরা পড়েছি সবাই টেন্ডার ক্লাবিংয়ের কজের মধ্যে লাং অ্যাবসেস পড়েছি। আর হচ্ছে রিভার্সিবল কজ অফ ক্লাবিং, দিস ইজ ওয়ান অফ দ্য রিভার্সিবল কজ অফ ক্লাবিং। তাহলে টেন্ডার ক্লাবিং অ্যান্ড রিভার্সিবল ক্লাবিং মনে রাখতে হবে। আর তার সাথে আদার সিস্টেমিক ফিচার্স লাইক হাই গ্রেড ফিভার, টক্সিক লুক, হ্যাঁ, এগুলো তাহলে, বা এমপাইমা, চেস্ট পেন, প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন, যদি প্লুরাল এক্সটেনশন হয় তাহলে হবে। তাহলে এগুলো লিখে দিবি, তাহলে এগুলো ইজি, কিন্তু ক্লাবিংটা অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট ইজ টেন্ডার ক্লাবিং অ্যান্ড রিভার্সিবল কজ অফ ক্লাবিং। হলো, তাহলে লাং অ্যাবসেস হয়ে গেল। তাহলে রেসপিরেটরি সিস্টেমে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউমোনিয়া, সেটাও আমরা একটু ডিসকাস করে নিই। নিউমোনিয়া, সো নিউমোনিয়া লাং অ্যাবসেস দুটো পরপর চ্যাপ্টার। নিউমোনিয়া লাং অ্যাবসেস, তাহলে নিউমোনিয়া কী হতে পারে? নিউমোনিয়া, হোয়াট ইজ নিউমোনিয়া? ইন্ট্রোডাকশনে কী লিখবি? দিস ইজ দ্য ইনফেকশন অফ লাং প্যারেনকাইমা, আর সবাই জানি আমরা ইনফেকশন অফ লাং প্যারেনকাইমা। এবার নিউমোনিয়া ক্যান বি অফ প্রিডমিনেন্টলি থ্রি টাইপ, লাইক কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ইট ক্যান বি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অ্যান্ড ভেন্টিলেটর অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এটাই লেখা আছে কিন্তু বইতে, কমিউনিটি অ্যাকোয়ার্ড, ভেন্টিলেটর অ্যাকোয়ার্ড অ্যান্ড হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, দিস আর দ্য প্রিডমিনেন্ট থ্রি টাইপ অফ নিউমোনিয়া। হলো, এবার তুই নিচে অর্গানিজমগুলো একটু দেখে নিতে পারিস। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার হচ্ছে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড অলসো স্টাফাইলোকক্কাস অরিয়াস, আর তার সাথে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এগুলো আছে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, লেজিওনেলা, মাইক্রোপ্লাজমা, এগুলো অ্যাটিপিক্যাল অর্গানিজম, তা বলছি এগুলো। তাহলে এগুলো হতে পারে। একটা অর্গানিজম লিখতে হলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মধ্যে প্রিডমিনেন্টলি these are commonly resistant organism like সিউডোমোনাস, বাধর, এমআরএসএ, এই ধরনের অর্গানিজম। ইভেন ভেন্টিলেটর অ্যাকোয়ার্ড নিউমোনিয়াগুলো রেজিস্ট্যান্ট অর্গানিজম লাইক সিউডোমোনাস অ্যান্ড অ্যাসিনোটোব্যাক্টার। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড, ভেন্টিলেটর অ্যাকোয়ার্ড নিউমোনিয়াগুলো সাধারণত রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে হয়, আর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তাহলে এইটুকু আমরা মোটামুটি জানলাম নিউমোনিয়ার ক্লাসিফিকেশনটা। নাও এবার আফটার ইন্ট্রোডাকশন দেয়ার ইজ প্যাথোফিজিওলজিতে কী লিখবো? প্যাথোফিজিওলজি লিখবো হচ্ছে নিউমোনিয়া হচ্ছে প্রিডমিনেন্টলি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপ। একদম ইজি, আমরা জানি এগুলো লোবার নিউমোনিয়া অ্যান্ড ব্রঙ্কো নিউমোনিয়া। মানে লোবার মানে কি, ধর এটা একটা লাং আছে, এই লাঙের লোবগুলো আছে, এই ধর এই একটা যে কোনো একটা লোবের মধ্যে হচ্ছে, তো দিস ইজ লোবার নিউমোনিয়া। আর ধর ব্রঙ্কো নিউমোনিয়া কীরকম হবে? এই ধর ব্রঙ্কিওলগুলো আছে, সো এখানে একটু হলো, এখানে একটু হলো, এখানে একটু হলো। সো ইফ দেয়ার ইজ ডিফিউজ হোমোজিনাস ওপাসিটি ইউ থিঙ্ক অফ লোয়ার নিউমোনিয়া, ইফ দেয়ার ইজ প্যাচি ওপাসিটি দেন ইউ থিঙ্ক অফ ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে একদম এই এক্সরে দেখেই আমি বুঝে যাবো আইদার ইট ইজ লোবার নিউমোনিয়া না ব্রঙ্কো নিউমোনিয়া, রাইট? এবার হচ্ছে সাধারণত কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াগুলো লোবার নিউমোনিয়া হয়, আর ব্রঙ্কো নিউমোনিয়াগুলো সাধারণত নোজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াগুলো ব্রঙ্কো নিউমোনিয়া হয়। তাহলে হসপিটাল অ্যাডমিশনের পরে যদি কারো নিউমোনিয়া হয়, ধর একটা অন্য কারণে ভর্তি, সিকেডির জন্য ভর্তি হয়েছে, তারপরে যদি ধর কারো আসলে থাকা অবস্থায় নিউমোনিয়া ডেভেলপ করে, ইউজুয়ালি দ্যাট ইজ ব্রঙ্কো নিউমোনিয়া। আর এমনি ধর কমিউনিটি অ্যাকোয়ার্ড হলে দ্যাট ইজ লোবার নিউমোনিয়া। এবার লোবার নিউমোনিয়ারই চারটে স্টেজ আমরা পড়েছি, দ্যাট ইজ কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন অ্যান্ড রেজলিউশন। তাহলে দিজ আর প্যাথোলজিক্যাল স্টেজ। একদম ইজি। কনজেশন মানে হচ্ছে অ্যালভিওলারের মধ্যে এক্সুডেট জমছে, এটাই লিখবি। রেড হেপাটাইজেশন মানে হচ্ছে এক্সুডেটের মধ্যে আরবিসি অ্যাপিয়ার করছে, আরবিসি প্লাস ব্যাকটেরিয়া। গ্রে হেপাটাইটেশন হচ্ছে আরবিসিজ আর অ্যাবসেন্ট, ইট ইজ প্রিডমিনেন্টলি রিপ্লেসড বাই নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফাজ। এবার ম্যাক্রোফাজ এসে এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেবে, সো নো ব্যাকটেরিয়া, প্রিডমিনেন্টলি নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফাজ। আর রেজলিউশন মানে অল দিজ আর রিজলভ। তাহলে দিজ আর দ্য 4 স্টেজেস অফ লোবার নিউমোনিয়া, মনে রাখতে হবে লোবার নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া এরকম কোনো ক্লাসিফিকেশন নেই। তাহলে প্যাথোফিজিওলজিটা মোটামুটি হয়ে গেল, অর্গানিজমও আমরা দেখে নিয়েছি। এবার রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল ফিচার, pneumonia can be of two type. It can be either মানে community acquired pneumonia most common, তাহলে এটা হচ্ছে two type, like it is either it is
Community acquired pneumonia can be by typical and atypical. টিপিক্যাল মানে টিপিক্যাল অর্গানিজম যেগুলো হচ্ছে, মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপর স্ট্যাফ অরিয়াস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এগুলো যদি হয় তাহলে দিজ আর টিপিক্যাল অর্গানিজম ফর নিউমোনিয়া। সো দিজ আর টিপিক্যাল ফিচার। এগুলোতে প্রিডমিনেন্টলি পালমোনারি ম্যানিফেস্টেশন হবে, মানে কাফ উইথ এক্সপেক্টোরেশন, কাফ এক্সপেক্টোরেশনটাই বেশি হবে। বাট অ্যাটিপিক্যাল নিউমোনিয়া আর কজড বাই, atypical কেন বলছি, these pneumonias are caused by those organisms which do not grow in regular culture media and they are inherently resistant to beta-lactam। মানে এইসব ক্ষেত্রে আমি কোঅ্যামক্সিক্ল্যাভ দিলে কোনো কাজ করবে না, বিকজ দিজ অর্গানিজমস আর ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট টু বিটা-ল্যাক্টাম। তাহলে এই অর্গানিজমগুলো কি, মাইকোপ্লাজমা লেজিওনেলা ক্ল্যামাইডিয়া, মাইকোপ্লাজমা লেজিওনেলা ক্ল্যামাইডিয়া, বা আর আদার ভাইরাসেস মানে COVID-19, মানে ইনফ্লুয়েঞ্জা, অল দিস ভাইরাসেস। সো viral cause of pneumonia and atypical bacteria causing pneumonia are atypical causes of pneumonia। এখানে এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশনস আর মাচ মোর দ্যান পালমোনারি ম্যানিফেস্টেশন। মানে ওর ফিভার, আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, হেডেক, এগুলো খুব বেশি হবে রাদার দ্যান পালমোনারি সিমটম। কিন্তু টিপিক্যাল অর্গানিজম, টিপিক্যাল নিউমোনিয়া হলে সেখানে তার পালমোনারি ম্যানিফেস্টেশনটাই বেশি হবে। ওই জন্য তোর কাছে কোনো পেশেন্ট যদি আসে, ইউ আস্ক অ্যাবাউট দ্য সিমটমস অ্যান্ড ইউ লাইকওয়াইজ ইউ ডিটারমাইন আইদার ইট ইজ টিপিক্যাল অর ইট ইজ অ্যাটিপিক্যাল। ইউজুয়ালি টিপিক্যাল অ্যাটিপিক্যাল কভারেজ করেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, যেমন একটা কোয়ামক্সিক্ল্যাভ দিয়ে দিই আর একটা ম্যাক্রোলাইড লাইক অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে টিপিক্যাল অ্যাটিপিক্যাল দুটোই কভার করে গেল, আমার ঝামেলা নেই, বিকজ বইয়ে গাইডলাইনও তাই বলা আছে। তাহলে টিপিক্যাল অ্যাটিপিক্যালটা বুঝলাম, তেমন কোনো ঝামেলা নেই। আর এবার হচ্ছে ম্যানেজমেন্টে কী করতে পারি, নিউমোনিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স, একটা ইন্ডেক্স আছে, দরকার নেই জানার, আর একটা কার্ভ 65, এটা জানতেই হবে, কার্ভ 65। তাহলে কার্ভ 65টা কি, এটা জানি আমরা, কনফিউশন, ইউরিয়া মোর দ্যান 7, রেসপিরেটরি রেট মোর দ্যান 30, ব্লাড প্রেশার লেস দ্যান 90/60, আর এজ মোর দ্যান 65। এবার কার্ভ 65 স্কোর অনুযায়ী ম্যানেজমেন্ট। এবার যদি ধর কারো স্কোর 0 হচ্ছে, কারো স্কোর 1 to 2 হচ্ছে, আর মোর দ্যান ইকুয়াল টু 3 হচ্ছে। যদি 0 হয় তাহলে ওপিডি ম্যানেজমেন্ট, যদি 1 to 2 হয় তাহলে হসপিটাল বেস ম্যানেজমেন্ট, আর যদি 3 হয় তাহলে আইসিইউ ম্যানেজমেন্ট। তাহলে কি ওপিডি ট্রিটমেন্ট দেবো, দেয়ার গাইডলাইন ইজ টেলিং বিটা-ল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড অর বিটা-ল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড অর ডক্সিসাইক্লিন। মানে অ্যাটিপিক্যাল একটা কভারেজ দিতে হবে, ম্যাক্রোলাইড আর ডক্সিসাইক্লিন হচ্ছে অ্যাটিপিক্যাল। তাহলে বিটা-ল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড বা ডক্সিসাইক্লিন, এটা একটা দিলাম। অথবা দেওয়া যেতে পারে রেসপিরেটরি কুইনোলোন্স। কী আছে এগুলো, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লোক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন। তাহলে লিভো, মক্সি, সিপ্রো, তাহলে এইগুলো দিজ আর রেসপিরেটরি কুইনোলোন্স। এটা মনোথেরাপি হিসেবে দিতে পারি, অর মনোথেরাপি হিসেবে শুধু আমি ম্যাক্রোলাইড দিতে পারি, মানে অ্যাজিথ্রোমাইসিন শুধু দিতে পারি, অথবা লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লোক্সাসিন এটাও দিতে পারি, অথবা কম্বিনেশন। সবচেয়ে বেস্ট হচ্ছে কম্বিনেশন দেওয়া, ঠিক আছে। তাহলে যে যাই বলুক, তারা গাইডলাইন জানে না, তাই আমাদের সবসময় কম্বিনেশন থেরাপি দিতে হবে, রাইট। বিটা-ল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড মানে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন অর ডক্সিসাইক্লিন, যে কোনো একটা অ্যাটিপিক্যাল দিতে হবে। এবার হচ্ছে যদি হসপিটাল হয়, যদি আইসিইউ ম্যানেজমেন্টে বা হসপিটাল অ্যাকোয়ার্ড হয়, অ্যান্ড ইফ ইউ আর সাসপেক্টিং Pseudomonas aeruginosa or MRSA, then accordingly coverage is to be given। MRS এর জন্য কী দেবো আমি, MRS এর জন্য ভ্যাঙ্কোমাইসিন দেবো, আর Pseudomonas aeruginosa জন্য আমি কী দেবো, পাইপেরাসিলিন, ট্যাজোব্যাক্টাম, তার সাথে হচ্ছে অথবা মেরোপেনাম দেওয়া যেতে পারে, অথবা লিভোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, এরকমভাবে সেফটাজিনিম দেওয়া যেতে পারে, এগুলো। তাহলে দিজ অ্যান্টিবায়োটিক্স হ্যাভ সিউডোমোনাল কভারেজ। তাহলে এইটাই দিতে হবে, মানে বিটা-ল্যাক্টাম প্লাস ম্যাক্রোলাইড অর বিটা-ল্যাক্টাম প্লাস ফ্লুরোকুইনোলোন্স, এভাবে দিতে হবে। মানে ম্যানেজমেন্টটা এখানে একই, বাট এখানে হচ্ছে আইভি দেবো, এখানে ওরাল দেবো। আর অ্যাডিশনালি ইফ ইউ আর সাসপেক্টিং অ্যাটিপিক্যাল অর্গানিজম, দেন ইউ হ্যাভ টু অ্যাড পাইপেরাসিলিন, ট্যাজোব্যাক্টাম, এই মানে সিউডোমোনাল কভারেজগুলো অ্যাড করতে হবে। তাহলে পুরো নিউমোনিয়ার ম্যানেজমেন্টটা কিন্তু আমরা পড়ে নিলাম, রাইট। তাহলে নিউমোনিয়ার ম্যানেজমেন্ট একদম ইজি। কার্ভ 65 স্কোর অনুযায়ী আমি দেখবো আইদার পেশেন্টকে ভর্তি করবো কি না, বা আউটডোরেই ট্রিটমেন্ট করবো কিনা, অথবা আইসিইউতে ট্রিটমেন্ট করবো কিনা, এবং সেই অনুযায়ী আমি ম্যানেজমেন্ট দেবো। অ্যান্টিবায়োটিকের মধ্যে ইউ ক্যান গিভ রেসপিরেটরি কুইনোলোন্স অর ম্যাক্রোলাইড অ্যাজ আ মোনোথেরাপি, অর ইফ ইউ আর মানে প্রেসক্রাইবিং বিটা-ল্যাক্টাম, দেন মাস্ট ইউ শুড অ্যাড ম্যাক্রোলাইড অর ডক্সিসাইক্লিন। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট।
আরও ইন্ট্রিকেট ডিটেলস আছে, ওগুলো আই ডোন্ট থিঙ্ক লাগবে। ভেন্টিলেটর অ্যাসিড নিউমোনিয়া বা ওগুলো আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে, কিন্তু এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে এইটুকু মনে রাখলেই হবে, আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। তাহলে আমরা দুটো টপিক পড়ে নিলাম। আচ্ছা, নিউমোনিয়ার কমপ্লিকেশন কি? নিউমোনিয়ার কমপ্লিকেশন মোস্ট কমনলি ইট ইজ সিন নিউমোনিক ইফিউশন, মানে হচ্ছে ধর একটা নিউমোনিয়া হয়েছে মোস্ট অফ দ্য কেসে তোর এটাই দেখতে পাবি। ধর কারো প্লুরাল ইফিউশন আছে, তার ওপরের পার্টটা হেজি, দেন ইউ সাসপেক্ট মেবি দিস ইজ আ কনসলিডেশন, মানে কনসলিডেশন এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, তার সাথে ইফিউশন, তার মানে সিন নিউমোনিক ইফিউশন, মানে নিউমোনিয়া থেকে ইফিউশন হয়েছে। সো দিস ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন, না আদার কমপ্লিকেশন লাগবে না। তাহলে দিস ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন। তাহলে আমরা দুটো টপিক পড়ে নিলাম, লাং অ্যাবসেস অ্যান্ড নিউমোনিয়া, তাহলে দুটোই হয়ে গেল। এবার এই ইসিজিটায় কী আছে, লেট মি মাই দ্য লং লিড টুই দিয়েছে। এবার এই ইসিজিটা হচ্ছে ধর এটা পি আছে, এটা আর আছে, এটা টি আছে, আবার পি আছে, আবার পি আছে, আবার একটা পি আছে, আবার একটা আর আছে, তাহলে এটা টি, আর এর পর টি, হ্যাঁ, আবার একটা পি আছে, আবার একটা পি আছে, এরকম আছে। তাহলে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউআরএস, নো রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউআরএস উইথ পিপি আর ইন্টারভেলস আর ফিক্সড and also PP intervals are fixed. তাহলে কী পয়েন্ট লিখলাম? there is no relation between P and QRS, PP intervals are fixed, RR intervals are fixed. So this is third degree AV block. So this is the diagnosis, right? থার্ড ডিগ্রি হেভি ব্লক। হ্যাঁ, এইটা একটা বলতে ভুলে গেছি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ ব্রেথ সাউন্ড। তার ক্যারেক্টার অফ ব্রেথ সাউন্ড এগুলো আমরা ক্লিনিক্সের ক্লাসেই পড়েছি কিন্তু। তাহলে ডেফিনেটলি ক্যাভিটিতে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডই পাবো, বাট হোয়াট টাইপ অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আর অফ থ্রি টাইপস, রাইট? ইট ইজ ক্যাভার্নাস, ইট ইজ অ্যামফোরিক, অর ইট ইজ টিউবুলার মানে হচ্ছে যদি শুধু অ্যালভিওলাই কোল্যাপস করে গেছে, শুধু ব্রঙ্কাসের মধ্যে দিয়ে এয়ার পাস হচ্ছে, দ্যাট ইজ টিউবের মধ্যে দিয়ে। সি মানে সি ফর ক্যাভিটি, তাহলে ক্যাভার্নাস হবে হচ্ছে ক্যাভিটিতে, আর অ্যামফোরিক হবে হচ্ছে এনি ব্রঙ্কো প্লুরাল ফিস্চুলা। এগুলো আমরা ক্লিনিক্সের কাছেও ডিসকাস করেছি, তাহলে এগুলো জানি। তাহলে এখানে কি ক্যাভার্নাস কাইন্ড অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা পাবো, তাহলে এটা হলো। তাহলে এবার ধর if it is a first degree AV block, তাহলে AV ব্লকে ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া হচ্ছে AV ব্লকে ডেফিনেটলি ব্র্যাডিকার্ডিয়া তো থাকবেই, ব্র্যাডিকার্ডিয়া, দেন ইউ সি if each P is following QRS, যদি সেটা হয় তাহলে উই হ্যাভ টু সাসের ফার্স্ট ডিগ্রি AV ব্লক, লাইক ইফ PR ইন্টারভেলস আর প্রলং, PR ইন্টারভেল বেড়ে গেছে, মানে P আসছে অনেকটা বাদে QRS আসছে, আবার হচ্ছে P আসছে অনেকটা বাদে QRS আসছে, তাহলে এরকম যদি হয়, ইফ PR ইন্টারভেলস আর অনলি PR ইন্টারভেলস প্রলং, দেন ইট ইজ ফার্স্ট ডিগ্রি AV ব্লক। তাহলে তাই হলো। তাহলে এবার সেকেন্ড ডিগ্রি AV ব্লকের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2, এগুলো আমরা জানি। তার টাইপ 1 হচ্ছে প্রোগ্রেসিভ prolongation of PR interval followed by a drop. So each P will not follow QRS. তাহলে হচ্ছে প্রোগ্রেসিভ প্রলঙ্গেশন অফ PR ইন্টারভেল ফলোড বাই এ ড্রপ হচ্ছে টাইপ 1, আর হচ্ছে ফিক্সড PR ইন্টারভেল অ্যান্ড সাডেন ড্রপ হচ্ছে টাইপ 2, রাইট? সেকেন্ড ডিগ্রি টাইপ 2। আর টাইপ 3 তো বলেই দিলাম যে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন P অ্যান্ড QRS। সো ক্লিনিক্যাল ফিচার কী হবে? এনি ব্র্যাডিকার্ডিয়া ক্লিনিক্যাল ফিচার হচ্ছে মানে ব্র্যাডিকার্ডিয়া হবে, তার সাথে হচ্ছে সিনকোপ হতে পারে, বা ধর হচ্ছে সিজারও হতে পারে, যেহেতু ব্লাড কম যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিজারও হতে পারে। সিজার, সিনকোপ, ব্র্যাডিকার্ডিয়া, অল দিস থিংস ক্যান বি দেয়ার। পেশেন্ট মে গো ইনটু শক, কার্ডিওজেনিক শক, এটাও হতে পারে। তাহলে এরকম মেনশন টু ইটিওলজি। তাহলে ইটিওলজি কি? ইটিওলজি কমনলি দেখ, এবার AV ব্লকটা আমরা ডিসকাস করে নিই। তাহলে কমনলি হচ্ছে AV block is of first degree, second degree, type 1, type 2 and third degree. So because second degree, type 2 and third degree, these are infrahesian problem, মানে হচ্ছে SA node, AV node, bundle of his, right left, তাই তো, right left। তাহলে ইনফ্রাহিজিয়ান এই এভি নোডের নিচে প্রবলেম হলে ইনফ্রাহিজিয়ান প্রবলেম। সো ইফ ইট ইজ এ ইনফ্রাহিজিয়ান প্রবলেম, ইট ইজ আইদার ইট ইজ সেকেন্ড ডিগ্রি টাইপ 2 অর থার্ড ডিগ্রি। ইন দোজ কেসেস দিস ইজ অ্যান অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ পারমানেন্ট পেসমেকার। তাহলে পারমানেন্ট সেকেন্ড ডিগ্রি টাইপ 2 হলে বা থার্ড ডিগ্রি হলে আমাকে পেসমেকার ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। ফার্স্ট ডিগ্রিতে
If patient are symptomatic, then I have to give pacemaker. Other than that, you have to manage accordingly. Like if it is due to drugs, like commonly due to drugs like beta blocker, calcium channel blocker, digoxin, এগুলোর জন্য, বা ধর হাই ভেগাল টোন এগুলোর জন্য হয়, তাহলে সেক্ষেত্রে ইউ ম্যানেজ সিমটোম্যাটিক্যালি অ্যান্ড অবজারভেশন, ইউ রিমুভ দ্য অফেন্ডিং ড্রাগস, এরকম হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে পেসমেকার ইন্ডিকেশনটা কী হলো? If it is a symptomatic bradycardia of any degree, first degree, second degree, third degree, you have to give pacemaker. Second indication key, if it is a second degree type 2 block or third degree block, it is a indication for pacemaker. Other condition আমি দেখে অ্যাকর্ডিংলি সিমটোম্যাটিক্যালি ম্যানেজমেন্ট, আমরা অ্যাট্রোপিন দেবো, এরকমভাবে ম্যানেজমেন্ট করবো। তাহলে ম্যানেজমেন্টটা আমরা জেনে নিলাম। ইটিওলজি কী হতে পারে? যেমন ধর এভি নোডের প্রবলেম, এভি নোডের মধ্যে কী হতে পারে? লাইক ধর মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, রাইট, বিকজ দ্য কর্নারি আর্টারি সাপ্লাইং দ্য এভি নোড দ্যাট হ্যাজ বিন ব্লকড, তাহলে সেক্ষেত্রে এভিনোডাল গন্ডগোল হতে পারে, মানে ব্লক হতে পারে। অথবা ধর কারো এভিনোডাল ইনফিল্ট্রেশন হয়েছে, লাইক বিলিরুবিনের সাধারণত হবে না অত এভি ব্লক, সাধারণত ধর এভিনোডাল ইনফিল্ট্রেশন লাইক সার্কয়েডোসিস, অ্যামাইলয়েডোসিস, ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার্স সেগুলো যদি হয়, অথবা ধর কোনো মানে কনজেনাইটাল নিউরোমাস্কুলার ডিজিজ লাইক ল্যামিনোপ্যাথি, ল্যামিন এ বা সি, এগুলোতে হতে পারে, ঠিক আছে। তাহলে দেয়ার আর মাল্টিপল কজেস, এগুলোর জন্য হতে পারে। তাহলে একটা ভাস্কুলার কজ হতে পারে অথবা ইনফিল্ট্রেটিভ কজ হতে পারে, এরকম 2-3টা কজ লিখে দিবি। এভি নোডের কজেস অফ ব্লকস ক্যান বি মাল্টিপল ইনফেক্টিভ কজও হতে পারে, যেমন ধর লাইনস ডিজিজ, চাগাস ডিজিজ, এগুলোও কিন্তু এভি ব্লক করে। তাহলে অত কজের ডিটেলসের মধ্যে যাওয়ার দরকার নেই। যদি মোটা কজ মনে রাখতে হয় তাহলে ইউ রিমেম্বার মায়োকার্ডিয়াল ইনফাকশন অ্যান্ড ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার্স লাইক সার্কয়েডোসিস, অ্যামাইলয়েডোসিস, তাহলে এইটুকু মনে রাখলেই হবে। ম্যানেজমেন্ট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে যেটা বললাম, অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ পেসমেকার মনে রাখতে হবে, আর হচ্ছে আদারওয়াইজ ইউ রিমুভ দ্য অফেন্ডিং ড্রাগ। কমনলি অফেন্ডিং ড্রাগস আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, ডিকক্সিন, অ্যান্ড অলসো হাই ভেগাল টোন। সো অল দিস হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। তাহলে এভি নোটটা পড়ে নিলাম। হ্যাঁ, এভি নোটের ব্লকটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু বলে দিচ্ছি। ধর এটা একটা এসএ নোট, এভি নোট এরকম তো আছে। এবার ধর এসএ নোট যদি কন্ট্রাক্ট করে, সো দের ইজ এ পি ওয়েভ, এসএ নোডাল কন্ট্রাকশন, দের ইজ এ ডেফিনেট পি ওয়েভ। তারপরে এভি নোট, এসএ থেকে এভি থেকে মানে হিজ, আর তারপরে ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করলো তারপরে একটা কিউআরএস পেলাম, রাইট। সো এই পিআর ইন্টারভেলটার মধ্যে পিআর ইন্টারভেল তো এখান থেকে এই পিআর এইটুকু গ্যাপ, মানে এন্ড অফ পি অ্যান্ড স্টার্ট অফ কিউআরএস, এইটুকু গ্যাপের মধ্যে আমার এই পুরো খেলাটা হচ্ছে। তাহলে টু ডিটারমাইন হোয়াট ইজ দ্য প্যাথোলজি, উই ক্যান ডু বান্ডিল অফ হিজ ইলেকট্রোকার্ডিওগ্রাম, মানে হিজ বান্ডিল ইলেকট্রোকার্ডিওগ্রাম করা যেতে পারে। মানে এই গোটা ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য ইসিজি করি, আর হচ্ছে বান্ডিল অফ হিজেরও এইটুকু পার্ট দেখার জন্য আমি বান্ডিল অফ হিজে ইলেকট্রোকার্ডিওগ্রাম করা যেতে পারে। যেমন ধর এভি নোট, মাঝখানে আছে বান্ডেল অফ এভি নোট, মাঝখানে আছে বান্ডেল অফ হিস, আর তারপরে হচ্ছে ভেন্ট্রিকল, তাই তো। তাহলে দেয়ার ক্যান বি 2 ইন্টারভেল, এইচ ইন্টারভেল অর ইট ক্যান বি এইচভি ইন্টারভেল, একদম ইজি কনসেপ্ট। তাহলে এভি নোট থেকে বান্ডেল অফ হিসে গেল, এবং বান্ডেল অফ হিস থেকে তারপরে ভেন্ট্রিকলে গেল। যদি ইফ ইট ইজ এ সুপ্রাহিজিয়ান প্রবলেম, মানে হচ্ছে হিজ বান্ডেল অফ হিজের আগের প্রবলেম, তাহলে ইট ইজ ইউজুয়ালি টাইপ 1, মানে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক অর সেকেন্ড ডিগ্রি টাইপ 1। তাহলে মুভিস টাইপ 1 হলে ইট ইজ সুপ্রাহিজিয়ান প্রবলেম, রাইট, অর ইট ইজ এভি নোডাল প্রবলেম। ইফ ইট ইজ এ ইনফ্রাহিজিয়ান প্রবলেম, মানে এই পার্টের যদি প্রবলেম হয়, তাহলে আমি ইট ইজ আইদার টাইপ টু, রাইট, তাহলে সেকেন্ড ডিগ্রি টাইপ 2। তাহলে বান্ডেল অফ হিজ ইলেকট্রোকার্ডিওগ্রাম করে আমরা কি জানতে পারি? ইফ ইট ইজ আ মুভিস টাইপ 1 অর টাইপ 2, যদি AH interval is prolonged, usually it is less than 130 and is less than 55. If AH interval is prolonged, it is type 1, and HB interval is prolonged, it is type 2. তাহলে এমন কিছু গন্ডগোলের কিছু জিনিসপত্র নয়, একদমই ইজি, জাস্ট ইলেকট্রিক্যাল নর্মাল কন্ডাকশন পাথওয়ে। এভি নোড থেকে হিজ বান্ডিলে আসছে, হিজ বান্ডিল থেকে ভেন্ট্রিকেলে যাচ্ছে। যদি
সুপ্রাহিজিয়ান প্রবলেম হয় ইট ইজ ইউজুয়ালি সেকেন্ড ডিগ্রি টাইপ 1, অ্যান্ড যদি ইনফ্রাহিজিয়ান প্রবলেম হয় তাহলে আরেকটা জিনিস আমরা জানলাম যে ইনফ্রাহিজিয়ান প্রবলেমে সবসময় আমাকে পেসমেকার দিতেই হবে। তাহলে সেকেন্ড ডিগ্রি টাইপ 2 আর টাইপ 3তে টাইপ 3 এভি ব্লকে আমাকে সবসময় পেসমেকার দিতেই হবে। তাহলে এই বান্ডেল অফ হিজ ইকোকার্ডিওগ্রামের ব্যাপারটা আমরা একটু বুঝে নিলাম। আর এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট ফর ইন্টারেস্ট বলে রাখলাম, পরবর্তীকালে লাইফে লাগবে। তাহলে এইটা কী আছে, এইটা আছে হচ্ছে দিস ইজ বাই কনভেক্স। সো বাই কনভেক্স মানে হচ্ছে এক্সট্রা ডুরাল হেমারেজ। যদি এরকম হতো যে কনকেভ হতো তাহলে দিস ইজ সাব ডুরাল হেমারেজ। আর ইন্টারভেন্ট সাব অ্যারাকনয়েড তো এরকম স্পাইডার লাইক অ্যাপিয়ারেন্স হবে, এটা আমরা জানি। তাহলে অ্যান্ড কন্ডিশন মেনশন ওয়ান কমন কজ মানে হচ্ছে ট্রমা ইজ দ্য মোস্ট কমন, লাইক বক্সার্স বা ট্রমা, ঠিক আছে, ট্রমা ইজ দ্য মোস্ট কমন কজ। তাহলে কোন ভেসেল ইনভলভ হয়, ইউজুয়ালি মিডল মেনিনজিয়াল আর্টারি ইজ দ্য ইনভলভ ভেসেল। তাহলে সাবডিউরাল হেমারেজে কোন ভেসেল ইনভলভ হয়, ইট ইজ ইউজুয়ালি ব্রিজিং ভেন্স। মানে ধরাটা ওল্ড এজ, যত ওল্ড এজ হবে জাস্ট শেকিং ট্রমাতে বা মাইনর ট্রমাতেই সাবডিউরাল হেমারেজ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে, ওল্ড এজ পেশেন্ট সাবডিউরাল হেমারেজ নিয়ে আসতে পারে। আর ইউজুয়ালি এক্সট্রাডিউরাল হেমারেজের কজ কি, ট্রমা, বক্সার্স, রাইট। মিডল মেনিনজিয়াল আর্টারি মনে রাখতে হবে, এখানে হচ্ছে ব্রিদিং ভেন্স। হোয়াট ইজ লুসিড ইন্টারভেল আমরা ফরেন্সিকে সবাই পড়েছি, দ্যাট ইজ দ্য পিরিয়ড অফ কনশাসনেস ইন বিটুইন টু পিরিয়ড অফ আনকনশাসনেস। ধর প্রথমে যখন ফুটবলটা এসে মাথায় লাগলো আমি সঙ্গে সঙ্গে আনকনশাস হয়ে গেলাম, তারপরে কিছু আনকনশাসনেসের কিছুক্ষণ বাদে আমি কনশাস হলাম, তারপরে আবার আনকনশাস হয়ে মরে গেলাম। সো দিস ইজ দ্য typical lucid interval, that is period of consciousness in between two period of unconsciousness, typically seen in extradural hemorrhage. তাহলে এখানে তেমন কিছু গন্ডগোলের তেমন কিছু নেই, এটা হয়ে গেল। এটা কী আছে আইডেন্টিফাই, এটা তো জানি আমরা। সুপারফিশিয়াল ডিপ রিফ্লেক্স এগুলো জানি, এগুলো আর বলছি না। সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো কি, যেমন কর্নিয়াল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ক্রিমাস্টেরিক রিফ্লেক্স অ্যান্ড প্লান্টার রিফ্লেক্স। সো সব কটা রুট ভ্যালু যেন মুখস্থ থাকে, যেমন রুট ভ্যালু জিজ্ঞাসা করে সুপারনেটার জারকে কত, C5 C6, নি জারকে L3 L4, এগুলো মনে থাকে। পেন্ডুলার নিজার কোথায় পাওয়া যায়, সেরিবেলার লিজন। তাহলে সেরিবেলার লিজনে পেন্ডুলার নিজার পাওয়া যায়। তাহলে সেরিবেলার লিজনে আর কী কী ফাইন্ডিং ছিল, সেরিবেলার লিজনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আইদার ধর একটা সেরিবেলার ভার্মিস আছে আর দুটো লোব আছে। ইফ ইট ইজ এ মিড লাইন প্রবলেম মানে ভার্মিস প্রবলেম, সো দে উইল বি ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া, দে উইল বি টিটিউবেশন অ্যান্ড লস অফ ট্যান্ডেম গেট। তাহলে টিটিটি, তিনটে টি হলে ইট ইজ এ মিড লাইন ভার্মিস প্রবলেম। If it is a cerebellar lobar problem, then there will be other features like nystagmus, dysdiadochokinesia, তারপর হচ্ছে লস অফ কোঅর্ডিনেশন, আপার লিম্বের কোঅর্ডিনেশন হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট, লোয়ার লিম্বের কোঅর্ডিনেশন হচ্ছে হিল শিন টেস্ট, এগুলো লস অফ কোঅর্ডিনেশন, এগুলো সব হবে, রাইট। তার সাথে কী হবে, পেন্ডুলার নিজার অ্যান্ড হাইপোটোনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবার যেন মনে থাকে হাইপোটোনিয়ার ওয়ান অফ দ্য কজ ইজ সেরিবেলারলি প্যাথোলজি অ্যান্ড কোরিয়া, এটা যেন মনে থাকে। তা হাইপোটোনিয়া আর তার সাথে পেন্ডুলার নিজার হবে, রাইট। তাহলে এগুলো হবে। তাহলে এটা হলো, এটা কি আছে, ওডার সুইট স্মেল, হ্যাঁ সুগার তো, আচ্ছা এটা কিটোন, হ্যাঁ এই তো হয়ে গেল। তাহলে ডায়াগনোসিস ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সো ডায়াগনোসিস ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে হচ্ছে কেন বললাম, কিটোন বডি প্রেজেন্ট, ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট আছে, তার সাথে হচ্ছে ওডার সুইট স্মেল, মানে হচ্ছে কীরকম টাইপের ব্রিদিং হচ্ছে এখানে, কুসমলস ব্রিদিং, ইট ইজ অ্যাসিডোটিক ব্রিদিং, নাম যেন সবার মনে থাকে। তাহলে অ্যাসিডোটিক ব্রিদিং বা কুসমলস ব্রিদিং উইল বি ইন কেস অফ ডিকে। তাহলে ডিকে ইজ ইটসেলফ আ টপিক। তাহলে কেন আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফিকেশন তো ইজি, এই পয়েন্টগুলো বলে দিবি সব, এগুলো আছে। অ্যান্ড অলসো নোট দ্য পিএইচ ইজ 4.9, সো ইট ইজ সিভিয়ার অ্যাসিডোসিস। এটা ইউরিন পিএইচও যাই হোক, ইউরিন পিএইচও কমই আছে, লেস দ্যান 5.5, ইউজুয়ালি ইউরিন পিএইচও অনেক কমই আছে, কমের দিকে আছে। সো ইউরিন পিএইচ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা তাহলে ডিকে এটা ডিসকাস করে নিই। তাহলে
তাহলে ডিকেটা হচ্ছে, দেখ এখন যে কোনো ইউজুয়ালি আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1-এ সাধারণত ডিকে নিয়ে প্রেজেন্ট করে, আর টাইপ 2-তে সাধারণত এইচএইচএস নিয়ে প্রেজেন্ট করে। নট নেসেসারিলি যে টাইপ 2-তে কোনো সময় ডিকে হবে না, বিকজ এমার্জেন্সি দ্য মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই অল দোজ আর টাইপ 2 patient but they are presenting with decay. So it is written that 30%, up to 30% of patient of type 2 can present with decay. So not necessarily type 1 মানেই decay আর type 2 মানেই HHS, সেরকম কোনো ব্যাপারটা নয়। তাহলে এটা কেন হচ্ছে আর জিনিসটা কেন হচ্ছে? ডায়াবেটিস মেলাইটাসে কী হয়? ডায়াবেটিস মেলাইটাসে দেয়ার ইজ অ্যাবসোলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, তাই তো? অ্যাবসোলুট আর রিলেটিভ, মানে অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি কোথায় হবে? টাইপ 1-এ হবে। রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে রেজিস্ট্যান্স কোথায় হবে? টাইপ 2-তে হবে। সো অ্যাবসোলুট আর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তাহলে কী হচ্ছে? ইনসুলিন কমছে আর হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়ছে। কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো কি? যেমন হচ্ছে গ্লুকাগন, তারপর হচ্ছে জিএইচ, ক্যাটেকোলামাইস, অল দিজ আর কাউন্টার রেগুলেটরি হরমোন। এই ইনসুলিন কমছে, এই দুটো বাড়ছে। এই দুটোর জন্য কী হচ্ছে, কী কী জিনিস হচ্ছে? দেয়ার উইল বি গ্লাইকোজেনোলিসিস, মানে গ্লাইকোজেনটা ভাঙছে। দেয়ার উইল বি নিওগ্লুকোজেনেসিস, রাইট? অ্যান্ড দেয়ার উইল বি লাইপোলিসিস অ্যান্ড অলসো কিটোন বডি ফর্মেশন ইন দ্য লিভার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে। তাহলে কিটোসিস হবে, তার সাথে হচ্ছে নিওগ্লুকোজেনেসিস হবে, গ্লাইকোজেনোলিসিস হবে, লাইপোলিসিস হবে, মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি বাড়বে। তো ফ্রি ফ্যাটি অ্যাসিডের সাবস্ট্রেট ফর কিটোন বডি, তাহলে এগুলো লিভারে গিয়ে কিটোন বডি ফর্মেশনে হেল্প করবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে। তার মানে কি মেন প্রবলেমটা কী হলো? একটা হচ্ছে কিটোন বডি তো ব্লাডে বাড়ছে, আর তার সাথে কী হচ্ছে? ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্লুকোজ। সো সিবিজি উইল বি ভেরি ভেরি হাই, ভেরি ভেরি হাই। এবার ধর কারো গ্লুকোজ যদি ব্লাডে বেশি থাকে, সেটা ইউরিন দিয়েও বেরোবে। সো দে উইল বি গ্লাইকোসুরিয়া। সো দে উইল গ্লাইকোসুরিয়া অ্যান্ড গ্লুকোজ being an osmotic substance, it will drag water. So there will be osmotic diuresis. সো আমরা ডায়াবেটিস পলিউরিয়া পড়ানোর সময় বলেছিলাম যে ম্যানিটল, গ্লুকোজ, অল দিজ আর অসমোটিক ডাইউরেসিস। সো দে উইল বি দে উইল বি পলিউরিয়া, মানে বেশি বেশি করে শরীর থেকে জল বেরিয়ে যাবে। সো আরেকটা ফিচার কী হবে? সিভিয়ার ডিহাইড্রেশন হবে। তাহলে কী পেলাম আমরা? যদি ডিহাইড্রেশন হয় তাহলে একটা হলো যে এরকম ইনসুলিন কমবে, কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়বে। তার জন্য কী হচ্ছে? গ্লুকোজটা বাড়ছে, কিটোন বডিও তৈরি হচ্ছে। গ্লুকোজ বাড়ার জন্য একটা, যেহেতু ইউরিনের সাথে অসমোটিক ডায়াবেটিসের জন্য পলিউরিয়া হচ্ছে, তার মানে সিভিয়ার ডিহাইড্রেশন হবে। সিভিয়ার ডিহাইড্রেশন হলে হাইপোনেট্রিমিয়া হবে না হাইপারনেট্রিমিয়া হবে? ডেফিনেটলি হাইপোভলেমিক হাইপারনেট্রিমিয়া হবে। যদি একটা প্লাজমার মধ্যে ওয়াটার কম্পোনেন্টও আছে, সোডিয়ামও আছে, যদি ওয়াটারটা খুব বেড়ে যায় তাহলে সোডিয়াম কম্পোনেন্ট বেড়ে যাবে। সো দে উইল বি হাইপারনেট্রিমিয়া, রাইট? তাহলে এই প্রবলেমগুলো হবে আমার, ঠিক আছে? আদার ইলেকট্রোলাইট প্রবলেমও হবে, বাট হাইপারনেট্রিমিয়া ইজ এ গ্রেভ প্রবলেম। সো ডিহাইড্রেশন, হাইপারনেট্রিমিয়া, তার সাথে হচ্ছে কিটোন বডি প্রোডাকশন, অ্যান্ড পেশেন্ট ক্যান গো ইনটু কোমা। তাহলে all these comes under pathophysiology of decay. তাহলে ডিকেতে এই প্রবলেমগুলো হচ্ছে, উই হ্যাভ টু অ্যাড্রেস দোজ থিংস, রাইট? এবার দেখি, এবার কি বলবো? হ্যাঁ, এবার হচ্ছে ম্যানেজমেন্ট। এবার আচ্ছা, ডিকে তার ক্লিনিক্যাল ফিচারগুলো, তাহলে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করবে? ইউজুয়ালি পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করবে? পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, রাইট? সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে প্রেজেন্ট করবে। পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ হাইপোটেনশন হবে, অথবা কী হবে? কোমা, অল্টার্ড সেন্সোরিয়াম, কুসমলস ব্রিদিং, যেটা আমরা পড়েছি অলরেডি, মানে দেখলাম অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, এগুলো নিয়ে পেশেন্ট এমার্জেন্সিতে আসবে। তাহলে একটা ধর কারো পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট আছে, কারো বাড়িতে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে তার পাশের ছেলে দেখছে যে মা এরকম মানে কুসমলস ব্রিদিং হচ্ছে, তার সাথে অ্যাসি ফ্রুট একটা স্মেল আসছে, তার সাথে একদম স্কিন একদম মানে শুকনো হয়ে গেছে, ঠিক আছে? টাং একদম ড্রাই, মানে অল্টার্ড সেন্সোরিয়াম, সঙ্গে সঙ্গেও হাসপাতালে নিয়ে আসলো। তুই ডায়াবেটিসের হিস্ট্রি নিলি এবং সিবিজিরা চেক করলি। সিবিজিরা চেক করে কি দেখলি? সিবিজি ইজ শোয়িং হাই ভ্যালু, মানে লাইক মোর দ্যান 600, মেশিন ওটাকে হাই দেখায়। তাহলে এত হাই সিবিজি, তার সাথে সিভিয়ার ডিহাইড্রেশন, ইউ থিঙ্ক অফ আইদার এইচএইচএস অর ডিকে। ম্যানেজমেন্ট মোটামুটি সেম, এইচএইচএস অর ডিকে। তাহলে দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে এগুলো হয়ে আর কি পেশেন্টের কমনলি অ্যাবডোমিনাল পেন হয়। ওয়াই অ্যাবডোমিনাল পেন হয় হচ্ছে ডিউ টু ইনক্রিজ অ্যামাউন্ট অফ কিটোন বডি সিনথেসিস অ্যান্ড নিওগ্লুকোজেনেসিস ইন দ্য লিভার। সো দে উইল বি স্ট্রেচিং অফ লিভার ক্যাপসুল। সো লিভার ক্যাপসুলটা স্ট্রেচিং হয়, ওই জন্য পেন অ্যাবডোমেন হয়। আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসও হতে পারে।
So all these are feature of all these are features of ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে এবার হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাকে ভালো করে এমার্জেন্সি টেবিলে বলতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সো হোয়াট আর দ্য প্রবলেম উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য প্রবলেম অ্যান্ড ট্রিট দোজ। তাহলে একটা হচ্ছে ভলিউম ডিপ্লেশন, সো ডেফিনেটলি ভলিউম ডিপ্লেশন ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে সিভিয়ার হাইপারনেট্রিমিয়া হয় বলেছি, পটাশিয়াম অ্যাবনর্মালিটি, হাইপোক্যালিমিয়া হতে পারে, ম্যাগনেসিয়াম অ্যাবনর্মালিটি হতে পারে। আরেকটা কি অ্যাসিডোসিস ইটসেলফ আ প্রবলেম। তাহলে এগুলো প্রবলেম হচ্ছে। আর আরেকটা কী প্রবলেম হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া ইজ অলসো আ প্রবলেম। তাহলে হাইপারগ্লাইসেমিয়া, ভলিউম ডিপ্লেশন, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, অ্যাসিডোসিস, এই তো প্রবলেম। তাহলে আমাকে এক এক করে ম্যানেজ করি আমি সবকটা। ফার্স্ট আই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ইস্যুস অ্যান্ড দেন ম্যানেজমেন্ট। তাহলে ভলিউমের জন্য কী দেবো আমি? ফ্লুইড থেরাপি দেবো, রাইট। হাইপারগ্লাইসেমিয়ার জন্য কী দেবো আমি? ইনসুলিন দেবো, রাইট। ইলেকট্রোলাইট কারেকশন করবো, আর হচ্ছে অ্যাসিডোসিস কারেকশন করবো, ঠিক আছে। ইউজুয়ালি অ্যাসিডোসিস কারেকশন কী দিয়ে করা হয়? সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস তাহলে বাইকার্বনেট দিয়ে করা হয়, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, সোডা বাইকার্ব দিয়ে করা হয়। কিন্তু সব অ্যাসিডোসিস কেসিম কিন্তু কারেকশন করবো না, বিকজ দেয়ার আর মেনি সাইড এফেক্টস অফ সোডিয়াম বাইকার্বনেট। অনলি ইফ পিএইচ ইজ লেস দ্যান 7, মনে রাখবি, অনলি ইফ পিএইচ ইজ লেস দ্যান 7 মানে সিভিয়ার অ্যাসিডোসিস হচ্ছে, অর বাইকার্বনেট লেস দ্যান 10, দিজ আর অনলি ইন্ডিকেশন ফর গিভিং আইভি বাইকার্বনেট থেরাপি। তাহলে কত কী ডোজ এসব কিচ্ছু মনে রাখতে হবে না, কেউ মনে রাখে না, কেউ জানে না, রাইট। তাহলে আমরা সবাই দেখে করি। তাহলে ইন্ডিকেশান মনে রাখতে হবে কখন কাকে দেবো। তাহলে পিএইচ লেস দ্যান 7 হলে বা বাইকার্বনেট লেস দ্যান 10 হলে আই হ্যাভ টু গিভ আইভি বাইকার্বনেট থেরাপি, রাইট। এবার ভলিউম ডিপ্রেশন ইজ আ সিরিয়াস ইস্যু। ইউজুয়ালি দেখা যায় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে 3 to 5 লিটার অফ ফ্লুইড লস হয়ে যায় শরীর থেকে। আর হচ্ছে এইচএইচএসে দেখা যায় ইউজুয়ালি 7 to 9 লিটার অফ ফ্লুইড ডেফিসিট হয়। তাহলে এত বেশি ফ্লুইড ডেফিসিট, তাহলে মানে আমাকে পেশেন্ট হাইপোটেনশন নিয়ে আসবে, তাহলে আমাকে ফ্লুইডটা কীভাবে দিতে হবে? তাহলে প্রথমেই আমি যেহেতু হাইপোটেনশন নিয়ে এসছে, তাহলে আমি এনএস দেবো, এনএস 500 ml, 2 to 3 লিটার ইন জেট, মানে একবারে র্যাপিডলি জেটের মধ্যে চালিয়ে দেবো, যাতে হাইপোটেনশনটা পেশেন্ট হাইপোটেনসিভ ক্রাইসিস থেকে বেরিয়ে আসে, রাইট। কিন্তু দেখ পেশেন্টের কী ছিল? পেশেন্টের ছিল যে হাইপারনেট্রিমিয়া, তাহলে সোডিয়াম দিলে আরও হাইপারনেট্রিমিয়া তো বেড়ে যাবে। তাহলে হাইপারনেট্রিমিয়ার ইস্যুটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে প্রথমে আমি হাইপোটেনশনের ইস্যুটাকে অ্যাড্রেস করলাম, দেন আমি হাইপারনেট্রিমিয়ার ইস্যুর জন্য আমি কী দিতে হবে? হাফ নর্মাল স্যালাইন, মানে হাইপোটোনিক স্যালাইন দিতে হবে, মানে এখানে 0.9% স্যালাইন দিই, আর তাহলে এখানে তারপরে চেঞ্জ দ্য ফ্লুইড টু 0.45% এনএস, রাইট। তাহলে প্রথমে 2 থেকে 3 লিটার সোডিয়াম চ্যালেঞ্জ দিয়ে তারপর আমি হাইপারনেট্রিমিয়ার জন্য আমি এই ফ্লুইডটা দেবো, রাইট। ওয়ান্স গ্লুকোজ ইজ লেস দ্যান 250, ধর সিবিজি কারেকশন হতে 250-র মধ্যে চলে এসছে, দেন ইউ অ্যাড, ধর 250 যখন চলে এসছে তখনও তুই ইনসুলিন চালিয়ে যাচ্ছিস, সেক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। তাহলে তুই কী করবি? 0.45% এনএস ইজ টু 5D, মানে 5D একটা গ্লুকোজ কম্পোনেন্ট তুই অ্যাড করে দিলি, যাতে ওর হাইপোগ্লাইসেমিয়াটা না হয়। তাহলে ফ্লুইড ম্যানেজমেন্ট একদম ইজি, কিছু আহামরি কিছু কনসেপ্ট নেই, যে প্রথমে হাইপোটেনশনটাকেই অ্যাড্রেস করবো, যাতে এনএস দেবো 2 to 3 লিটার এনএস দিয়ে আমি তারপরে হাইপারনেট্রিমিয়াটাকে অ্যাড্রেস করবো। তাহলে ফ্লুইড অফ চয়েসগুলি হাফ নর্মাল স্যালাইন দিতে যখন সোডিয়াম মানে গ্লুকোজটা যখন 250 কম হয়ে যাবে, তখন আমি 5Dটা অ্যাড করে দেবো। এই তো আহামরি কিছু নেই। এবার ইনসুলিন থেরাপি একটা আইভি বোলাস দেওয়া হয় প্রথমে। দেখ 600 সুগার নিয়ে এসছে, তাহলে প্রথমে আমাকে একটা আইভি বোলাস দিয়ে দিতে হবে। সেটা কত দেবো? সাধারণত 10 ইউনিট দেওয়া হয়, অর 0.1 ইউনিট পার কেজি। তাহলে একটা 60 কেজির লোক হলে তাকে 6 ইউনিট আইভি দিয়ে দিলাম, ফলোড বাই 0.1 ইউনিট পার কেজি পার আওয়ারে ইনসুলিন ইনফিউশন চালানো হয়। তাহলে একদম ডোজটা একদম ইজি। তাহলে ধর 60 কেজি একটা লোক হলে 6 ইউনিট পার আওয়ারে আমি দেবো, 6 ইউনিট পার আওয়ারে আমি ইনফিউশনটা চালাবো। তাহলে ইনসুলিন ডোজটা মনে রাখবি। ইলেকট্রোলাইটের মধ্যে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম। ইফ পটাশিয়াম ভ্যালু, ইনিশিয়ালি তুই তো একটা এবিজি করেছিস, পটাশিয়াম ভ্যালু ইজ লেস দ্যান 3.3, ইউ ফার্স্ট কারেক্ট পটাশিয়াম অ্যান্ড দেন ইনসুলিন, বিকজ কোনো পেশেন্টকে যদি ইনসুলিন দিয়ে দিই তার পটাশিয়ামগুলো সেলের মধ্যে ঢুকে যাবে, তাহলে আরও হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। তাহলে ফার্স্ট কারেক্ট পটাশিয়াম অ্যান্ড দেন ইনসুলিন। যদি পটাশিয়াম মোর দেন 5.2 হয়, দেন ডু নট কারেক্ট পটাশিয়াম।
দেন ডু নট কারেক্ট পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। তাহলে 5.2 বেশি হলে আমি সাপ্লিমেন্টেশন দেবো না, আর হচ্ছে লেস দ্যান 3.3 হলে ইনসুলিনটা আগে না চালিয়ে পটাশিয়ামটা কারেক্ট করে দেন আমি ইনসুলিন চালাবো। এই তো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ডিকে, একদম ইজি। ইউ অ্যাড্রেস দ্য ইস্যুস অ্যান্ড ম্যানেজ অ্যাকর্ডিংলি। ফ্লুইড ম্যানেজমেন্টের কনসেপ্টে কোনো ঝামেলা নেই। এবার এটা কতক্ষণ দেবো, এটা আমি চালাবো হচ্ছে আনটিল পেশেন্ট ইজ কনশাস, ধর কোমা স্টেটে ছিল, কনশাস হয়েছে, এবার পেশেন্ট ক্যান টেক ওরালি, পেশেন্ট ওরাল ফিডিং খেতে পারছে, ব্লাড গ্লুকোজটা মোটামুটি 150 to 200 রেঞ্জে চলে এসছে ব্লাড গ্লুকোজটা, আর হচ্ছে নো অ্যাসিডোসিস, রিপিট এবিজি করে দেখছিস, নো অ্যাসিডোসিস। অল দিজ আর ইন্ডিকেশনস ফর সাবকিউটিনিয়াস ইনসুলিন, মানে ওই গ্লার্জিন আর রেগুলার ইনসুলিনে স্টার্ট করবো। তাহলে এই থেরাপিটা স্টপ করে যখন এই প্যারামিটারগুলো চলে আসবে তখন আমি সাবকিউটিনিয়াস ইনসুলিন প্লাস ওরাল ফিডিং চালু করবো, রাইট? তাহলে একদম ইজি ম্যানেজমেন্ট। তাহলে ডিকের ম্যানেজমেন্টটা পুরো আমি বলে দিলাম। এবার হচ্ছে ডিকে, হ্যাঁ এবার ডিকে যেটা হচ্ছে একটা জিনিস এক্সট্রা বলে দিই, ডিকের এই যে এক্সট্রা না, এটা লাগবে, হ্যাঁ এবার হচ্ছে ডিকে না এইচএইচএস কী করে বুঝবো? তাহলে এমার্জেন্সিতে পেশেন্ট আসলে আগে তুই কী মানে কী টেস্ট করবো হচ্ছে আমি অবশ্যই আগে এবিজি তো মাস্ট করতেই হবে, আমাকে এবিজি করতে হবে, তাহলে সিবিজিটা দেখতে হবে, মানে ব্লাড গ্লুকোজটা দেখতে হবে, রাইট? আর কি করব, ডিকে প্রমাণ করার জন্য ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস মানে কিটোন আছে, তার মানে ইউরিন কিটোন করব আর ব্লাড কিটোন করব। Blood ketone is also very important because beta hydroxybutyrate cannot be detected in the urine, so blood ketone is value is also important. তাহলে এইটা ডকুমেন্টেশন করব। এবার এই বেসিক টেস্টগুলো করে আমি কি করব, এই বেসিক টেস্টগুলো করে আমি দেখবো আইদার ইট ইজ ডিকে না এইচএইচএস, এবার ডিকেতে কী হবে, পিএইচ কী হবে, অ্যাসিডোসিস আছে, নামের মধ্যে অ্যাসিডোসিস আছে, তাহলে পিএইচ উইল বি লেস দ্যান 7.3, এখানে মোর দ্যান 7.3। বাইকার্বনেট কী হবে, বাইকার্বনেট উইল বি লেস দ্যান 15, এখানে মোর দ্যান 15, রাইট? ওই সবই অ্যাসিডোসিসের মতনই আসছে। ইউরিন কিটোন বা ব্লাড কিটোন কী হবে, ব্লাড কিটোন উইল বি পজিটিভ, এখানে প্লাস মাইনাস হতে পারে, পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, মানে অল্প পাওয়া যাবে। আর হচ্ছে আর কি হবে, ডিকে চেঞ্জেস, আর হ্যাঁ অসমোলারিটিটা অতটা মনে না রাখলেও হবে, তাহলে মোটামুটি। আর সিবিজি হচ্ছে মোটামুটি এখানে 250 to 600 রেঞ্জের মধ্যে হয়, আর এখানে মোর দ্যান 600, সাধারণত এখানে হাই ভ্যালু দেখায়, মানে মেশিনে হাই ভ্যালু দেখায়। তাহলে এই কটা প্যারামিটার মনে রাখতে পারবো তো, কারণ এমন কিছু হামুরি কিছু না। তাহলে দেখ অ্যাসিডোসিস আছে মানে 7.3 এর কম হবে, এটা 7.3 বেশি হবে। অ্যাসিডোসিসের সাথে বাইকার্বনেট রিলেটেড লেস দ্যান 15 হবে, এখানে মোর দ্যান 15 হবে। ইউরিন কিটোন পজিটিভ হবে, এখানে হবে না। সিবিজি এই রেঞ্জে হবে। তাহলে এইগুলো দেখে আমি সাধারণত ডিটারমাইন করতে পারি আইদার ইট ইজ ডিকে অর এইচএইচএস। ম্যানেজমেন্ট ইজ সেম, যেহেতু এইচএইচএস এর মধ্যে কোনো অ্যাসিডোসিসের কম্পোনেন্ট নেই, সো ইউজুয়ালি সোডিয়াম বাইকার্বনেট কারেকশন ইজ নট নিডেড, যেটা আমি বলেছিলাম সোডিয়াম বাইকার্বনেট কারেকশন অ্যাসিডোসিস থাকলে করতে হয়। তাহলে অ্যাসিডোসিস যদি না থাকে তাহলে করবো কেন, তাহলে সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তাহলে মোটামুটি হয়ে গেল।